গ্রিন টিভি নিউজে স্বাগত। আপনাদের সাথে আছে আমি সাবরিন জাহান। শুনছিলেন শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরে হাদীর উপর গুলি চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক। তিনি জানান, হাদীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিজয়নগরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন হাদী। এ সময় 3টি মোটরসাইকেলে এসে হাদীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। এদিকে হাদীর উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়। নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে তার সুস্থতা কামনা করেছেন তিনি। এছাড়া জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। রাজশাহী তানোরের কোয়েলহাট গ্রামে গভীর নলকূপের ভেতর পড়ে গিয়ে নিহত শিশু সাজিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে বাড়ির পাশে কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। সকাল থেকে জানাজার মাঠে মানুষের ঢল নামে। শিশুটির এমন অকাল বিদায় মেনে নিতে পারছে না কেউই। গ্রামের স্কুল পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে বৃদ্ধ, সবার চোখ অশ্রু ভেজা। সবাই সাজিদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করেছেন। গত বুধবার দুপুরে বাড়ির সামনের মাঠে মায়ের সাথে হাঁটতে গিয়ে গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। ৩২ ঘন্টা পর বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসকরা সাজিদকে মৃত ঘোষণা করেন। সাইরেন বাজিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নির্বাচনী ট্রেন। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপর দেশের মূলধারার রাজনীতির সঙ্গে সঙ্গে আলোচনায় এসেছে পিছিয়ে থাকা তুলনামূলক ছোট রাজনৈতিক দলগুলোর অবস্থান, অংশগ্রহণ এবং প্রত্যাশা। তফসিল ঘোষণার পর কি ভাবছে বিভিন্ন রাজনৈতিক দল, সেসব প্রশ্নের উত্তর খুঁজেছেন জিহাদ রাহাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের তুলনামূলক ছোট রাজনৈতিক দলগুলো মনে করছে এই নির্বাচন তাদের জন্য একদিকে যেমন চ্যালেঞ্জ, অন্যদিকে রাজনৈতিক পরিচিতি বাড়ানোর বড় সুযোগ। আবার কেউ বলছেন নির্বাচন অংশগ্রহণমূলক করতে হলে সরকারকে নিতে হবে বিশেষ ভূমিকা। নির্বাচনী পরিবেশ এখনো তৈরি হয়নি বলেও অভিযোগ রয়েছে অনেকের। সরকারের দিক থেকে যে তারা আন্তরিক, এই আশঙ্কাটা দূর হয়েছে এবং সরকারের আন্তরিকতা নিয়ে এখন প্রশ্নটা অনেকটা কমে আসছে। এই নির্বাচন একটা হাসিনার নির্বাচনের মতো আমি ডামি কিংবা কোনো রকম কলঙ্কিত নির্বাচন না হয়। তবে সবকিছু ছাপিয়ে তফসিলকে স্বাগত জানিয়েছে প্রায় সব রাজনৈতিক দল। জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যে বর্তমান নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ক্রেডিবল নির্বাচন উপহার দেবে। এদিকে জামায়াত ইসলামী বলছে ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা বেড়েছে, জনগণের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন। সরকার ও কমিশনের মতো তারাও মনে করেন নির্বাচন শান্তিপূর্ণ হবে, তবে লেভেল প্লেইং ফিল্ড খুব জরুরি। প্রধান নির্বাচন কমিশনার বলেছে ইতিহাসের সেরা নির্বাচন, আমরাও সেটা মনে করি। ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ডটা খুবই জরুরি, কারণ এটা ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের আন্তরিক সদিচ্ছা থাকতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন বর্তমান প্রেক্ষাপটে সম্ভবত সেটা হলো রাজনৈতিক দল এবং তাদের মনোনয়ন প্রত্যাশী এবং যারা মনোনয়ন পাবে তাদের ভূমিকা। আইন কানুন বিধিবিধান যদি সঠিকভাবে প্রয়োগ করে তাহলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হতে পারে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের কাউন্টডাউন শুরু হলো। রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত কতটা সক্রিয়ভাবে নির্বাচনী মাঠে থাকে, অংশ নেয় এবং ভোটারদের মন জয় করতে পারে, সেটি এখন দেখার বিষয়। জিহাদ রাহাত, গ্রিন টিভি, ঢাকা।
ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি চায় না বিএনপি। গণতন্ত্রের স্থায়ী যাত্রার সফল ঘোষণা তফসিলের মধ্য দিয়ে ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, যাদের ইতিহাস দেশের স্বার্থ ও স্বাধীনতার বিপক্ষে, তাদের বিরুদ্ধেও কথা বলতে হবে, এমন মন্তব্য করেন বিএনপি নেতারা। আহসান হাবিবের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৬ষ্ঠ দিনের আলোচনায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ৭১-এর চেতনা নিয়ে যারা রাজনৈতিক ব্যবসা করতে চেয়েছে তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। ধর্মের নামে রাজনীতি চায় না বিএনপি। ৭১-এর চেতনা যারা রাজনৈতিকভাবে ব্যবসা করে রাজনৈতিক ব্যবসা করতে চেয়েছিল বাংলাদেশে, তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। কারণ ৭১-এর মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। ক্ষমতায় গেলে দেশের কোনো নাগরিক বেআইনিভাবে গ্রেপ্তার হবে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। সকল মানুষেরই সাংবিধানিক পরিচয় হচ্ছে নাগরিক, সিটিজেন, বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচিত হইবে। সেই হিসাবে আমরা বলি এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরু নাই। আমরা এখানে সবাই যারা আছে সবাই নাগরিক, বাংলাদেশের সিটিজেন, এবং সাংবিধানিকভাবে সকল নাগরিকের অধিকার সমান। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিরূপ পরিস্থিতির মধ্যেও কিভাবে রাজনীতি করতে হয় তা শিখিয়েছেন বেগম খালেদা জিয়া। আমাদের রাজনীতির যিনি আলো দেখিয়েছেন, বিরূপ পরিস্থিতির মধ্যে, পরিবেশের মধ্যে কি করে লড়াই করতে হয় যেটি শিখিয়েছেন, অনমনীয় মনোভাব এবং আপসহীন মাত্রা যিনি রাজনীতিতে সংযোজন করেছেন, আমাদের সেই প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করছি। বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা সহ ৩ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আহসান হাবিব, গ্রিন টিভি, ঢাকা। যানজটে শুধু রাজধানীতেই দৈনিক ৫০ লাখ কর্মঘণ্টা অপচয় হচ্ছে, যার আর্থিক ক্ষতি বছরে প্রায় ৩৭,০০০ কোটি টাকা। ঢাকার গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে একের পর এক উদ্যোগ নেওয়া হলেও মিলছে না কোনো সুফল। নগর পরিবহনের সংশ্লিষ্ট পক্ষ ও সংস্থাগুলোর মাঝে সমন্বয়ের অভাবে কোনো পরিকল্পনায় বাস্তবায়ন হচ্ছে না বলছেন সংশ্লিষ্টরা। সানজিদ হাসনাতের বিশেষ রিপোর্ট। রাজধানী ঢাকার পরিবহন ব্যবস্থার সংকট কেবল একটি সেক্টরাল সমস্যা নয়। সড়কে গণপরিবহনের বিশৃঙ্খলা কোনো দুর্ঘটনা নয়, এটি প্রশাসনিক সমন্বয়হীনতা, দুর্নীতি ও নীতি বিচ্ছিন্নতার অনিবার্য ফল। অথচ এসব বিষয়ে নেই কারো মাথা ব্যথা, নেই কোনো সমাধান। পরিসংখ্যান বলছে, যানজটে শুধু রাজধানীতে দৈনিক অপচয় হচ্ছে ৫০ লাখ কর্মঘণ্টা, যার আর্থিক ক্ষতি বছরে প্রায় ৩৭,০০০ কোটি টাকা। সামান্য দূরত্বের জায়গা পেরোতে মানুষের সীমাহীন দুর্ভোগ ও সময়ের অপচয় এখন অস্বাভাবিক মাত্রায় গিয়ে ঠেকেছে। মিরপুর ১ থেকে ফার্মগেট পর্যন্ত আসতে প্রায় ৩.৫ ঘন্টা সময় লাগছে। অফিসে দরকার 10টায় যাচ্ছি 12টায়। প্রতিদিন এই করিতে চাকরিও থাকবে না। ঢাকায় যে অবস্থা যানজটের, আমরা সকালে বাইরে আসি, যেই জায়গায় যেতে আমাদের 10 মিনিট লাগে, এই জ্যামের কারণে সেই জায়গায় আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। কারণ আমাকে আধা ঘন্টার জায়গায় 1.5 ঘন্টাও লেগে যাইতেছে। আমার সময় নষ্ট। আমাকে আগে ধরেন ১,০০০ টাকা রুজি করতে পারছি বা করতেছে, এখন 500 টাকা রুজি করতে আমাকে হিমশিম খাইতে হয়। সবসময় অনবরতে জাম থাকে, কোনো ডিসিপ্লিন নেই, কোনো পুলিশ দেখেন আপনারা এখন দেখতেছেন না, কোনো ট্রাফিক আছে না, কোনো পুলিশ আছে। এখন যার মতো তাতে ঠেলি খেলতেছে। ঢাকার গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে একের পর এক উদ্যোগ নেওয়া হলেও মিলছে না ফল। কখনো বাস রুট রেশনালাইজেশন, কখনো কাউন্টার পদ্ধতি, আবার কখনো ই-টিকেটিং, সবই বিফল হয়েছে একে একে। সংশ্লিষ্টরা বলছেন, সমন্বয়ের অভাবে এসব পরিকল্পনার বাস্তবায়ন হচ্ছে না। অবৈধভাবে ঠিকই গাড়ি চলছে, যা নিয়ন্ত্রণিকভাবে চলা উচিত ছিল তার চাইতে অধিক অনিয়ন্ত্রিত গাড়ি চলছে। আপনি একটা রাস্তা করবেন, একটা শহর করবেন, সেখানে কোথায় মার্কেট হবে, কোথায় বাস স্টপেজ হবে, কোথায় যাত্রী ওঠানামা করবে, কোথায় পার্কিং হবে, এগুলি সিটি কর্পোরেশনের দায়িত্ব। আগের থেকে তারা নির্ণয় করে রাখবে।
সাইন থাকবে, সিগন্যাল থাকবে। তো এই জিনিসগুলি আমাদের ডিমান্ড করতে হচ্ছে এখন। এগুলি দ্রুত আপনি দেখবেন বিদেশে সহজ করে যেখানে বে আছে বে করে দেয়, যেখানে বে নাই সেখানে আপনি লম্বা করে ফুটপাথের সাথেই একটা ছোট করে করে দেন, ছাউনির মতো করে ওখানে বাস স্টপে মার্কিং করে দেন, সাইন থাকবে, রাস্তায় সাইন থাকবে যে এই জায়গাগুলিতে বাস দাঁড়াবে, 1, 2, 3 বাস দাঁড়াতে পারবে। তাহলে এই 3টা বাস বা 2টা বাসের বেশি কেউ দাঁড়াবে না, অন্য বাসটা আসলে তাকে চলে যেতে হবে। ওই জিনিসগুলি পুলিশরা করবে, আমরা করব, কিন্তু শৃঙ্খলায়নের জন্য এই নিয়মটা তো আপনাকে করতে হবে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, নগর জীবনের যন্ত্রণার পেছনের মূল কারণ শৃঙ্খলার অভাব। এ বিষয়ে প্রশাসনের নজরদারি নেই বললেই চলে। ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থাটা বিশৃঙ্খল এবং এখানে ছোট গাড়ির পরিমাণ এত বেশি যে এখানে আমি গণপরিবহন অর্থাৎ বাসের জন্য আমি পর্যাপ্ত স্পেস দিতে পারছি না। যেখানে হওয়া উচিত ছিল বিপরীতটা, অর্থাৎ গণপরিবহনের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আমার ছোট গাড়ি ক্রমান্বয়ে কমে যাবে। আর সেই জায়গাতে আমরা পুরোটাই উল্টো পথে হাঁটছি। গণপরিবহনের স্পেস নাই এবং শুধু অল্প কিছু সংখ্যক যারা গণপরিবহন চালাচ্ছে এদের ভিতরে দেখা যাচ্ছে আবার প্রতিযোগিতা রয়েছে এবং এই প্রতিযোগিতা নিরসনের জন্য কিন্তু বাস রুট ফ্র্যাঞ্চাইজি সিস্টেমটা চালু হতে গিয়েও হচ্ছে না। আমি মনে করি আমাদের যানজট নিরসনের জন্য পদক্ষেপগুলো একেবারেই দুর্বল, টেকসই না, বরং সাথে অন্যান্য ফ্যাক্টরের প্রভাব এত বেশি যে আসলে যানজট নিরসন করাটা খুব কঠিন একটা পর্যায়ে চলে গিয়েছে। যানজট সমস্যার সমাধানে প্রয়োজন সুস্পষ্ট নীতি, কার্যকর নজরদারি ও রাজনৈতিক সদিচ্ছা। নইলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থা আরও নাজুক হয়ে পড়বে বলছেন সংশ্লিষ্টরা। সঞ্জিত হাসনাত, গ্রিন টিভি, ঢাকা। প্রকৃতি নিয়ে এসেছে শীতের আগমনী বার্তা। এ সময় নানা জাতের সবজিতে ভরপুর রাজধানীর কাঁচা বাজারগুলো, কিন্তু দাম রয়ে গেছে আগের মতোই। দু একটির দাম সামান্য কমলেও অধিকাংশ সবজির দাম ক্রেতাদের নাগালের বাইরে। এদিকে পর্যাপ্ত আমদানির পরও স্বস্তি ফেরেনি পেঁয়াজের বাজারে। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন সঞ্জিত হাসনাত। সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমছে শাকসবজির দাম, তবে আমদানির পরও স্বস্তি ফেরেনি পেঁয়াজের বাজারে। বিক্রি হচ্ছে বাড়তি দামেই। বাজারে অস্থিরতা কমাতে আমদানির পরও কমছে না পেঁয়াজের দাম। বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি কেজি পুরনো দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 150 টাকায়। ক্রেতারা বলছেন আমদানির পরেও বাজারে কমেনি দাম। পেঁয়াজের যে দাম বৃদ্ধি, এতে তো আমাদের সাধারণ মানুষের কিছু করার নাই। আমরা বাজারে যা পাবো এর বাইরে তো আমরা কিনতে পারবো না। এভাবে যদি একটা বাজার ওঠানামা করে তাহলে আমরা কিভাবে চলবো? ব্যবসায়ীরা বলছেন আমদানি করার পরও চাহিদা পূরণ হচ্ছে না, তাই দামও কমছে না। আপনি নতুন পেঁয়াজটা এখনো যদি বাংলাদেশে না ঢুকে বা বাইরের পেঁয়াজ যদি না ঢুকে, এই পেঁয়াজের রেটটা কমতেছে না। কেন আগে দাম আসছিল কম, পেঁয়াজ নিয়েছিল বেশি। মানে 1 কেজি জায়গায় হাফ কেজি নিতে, যে কাস্টমার 3 কেজি এখন নিতে 1 কেজি। এদিকে 28 মিনিকেট নাজির শাইল চালের দাম স্থিতিশীল থাকলেও পোলাও চালের দাম কিছুটা বেড়েছে। পোলাও চাল আপনার চাউলের দাম স্থিতিশীল আছে, শুধু পোলাও চালের দাম বাড়ছে। তো এই সিন্ডিকেটগুলো ভাঙতে পারলে আশা করি এগুলো কমবো। বাজার বিশ্লেষকদের মতে মৌসুমী সবজি উঠলেও সমন্বিত বাজার ব্যবস্থাপনা ও নির্বিঘ্ন সরবরাহ না থাকায় কমাতে পারছে না দ্রব্যমূল্যের দাম। বাজারের এমন অব্যবস্থাপনার সুযোগ নিচ্ছেন মজুতদাররা। সিন্ডিকেট ভাঙতে জোরালো মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। সঞ্জিত হাসনাত, গ্রিন টিভি, ঢাকা। গ্যাস পানিসহ নানা সংকটে চরম ভোগান্তিতে রয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি আবাসন প্রকল্পের বাসিন্দারা। কর্তৃপক্ষের কাছে বারবার ধর্ণা দিয়েও মেলেনি স্থায়ী সমাধান। উপজেলা প্রশাসন বলছে দ্রুতই আবাসনগুলো পরিদর্শন করে বাসিন্দাদের ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঝিনাইদহ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে মোজাম্মেল হোসেনের ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন ধরেই নানা ভোগান্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার 12 বাজারের স্বপ্ননীড আবাসন প্রকল্প এবং 12 আউলিয়া আবাসন প্রকল্পের বাসিন্দারা। অস্বাস্থ্যকর পরিবেশ, সুপেয় পানির সংকট, ছাত্রছাত্রীদের পাঠদানের পরিবেশের অভাব এবং চিকিৎসা সহ নানা সমস্যার মধ্য দিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই রাস্তা কাদা পানিতে একাকার হয়ে যায়। নেই শিক্ষা ও চিকিৎসার সুব্যবস্থা। পানির কষ্টে, খাওয়ার কষ্টে, দেখাশোনা করে না, খাওয়া দাওয়া হয় না। সরকার থেকে কোনো সহযোগিতা করে না, আগে করতে, এখন করে না।
আমাকে সেখানে সরকারি জায়গা থেকে আমরা থাকি, আমাকে এখানে কেউই কোনো মূল্যই দেয় না হিসাবে, কেউই মূল্য দেয় না। আমরা গরিব মানুষ, সরকারি জায়গায় থাকি, কেউ গ্রামের লোকও মূল্য দেয় না, পাশেও মূল্য দেয় না, আবার যে এটাকে তাদের কাছেই আমাদের দূরে থেকে কুকুরির মতো। অভিযোগ রয়েছে ঘর বরাদ্দ দেওয়ার পর আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ খবর নেয়নি। আমরা এখানে সরকারি কোনো সহযোগিতা বেশি ভালো মন্দ একটা পাই না, ওই কোনো সময় আসে কোনো সময় আসে না। পানির কষ্ট, তারপরে হলো কোনো অনুদান পাই না, আর মেলা একটু ইসের ভিতরে আমাদের পানি টানি পাই না, সেই জন্য সমস্যা। আর বর্ষা আসলে আমাদের এই রাস্তা দিয়ে আবাসনের মধ্যে ঢোকার মতো কোনো ক্যাপাসিটি নেই, কোনো রাস্তা নেই, খুব কষ্টের মধ্যে আমরা বসবাস করছি। প্রকল্পে বসবাসকারীদের উপবৃত্তি, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতা দেয়া হচ্ছে নিয়মিত। আমাদের কার্যক্রম চলমান আছে। বেদে জনগোষ্ঠীর সন্তানরা যারা স্কুলে পড়ালেখা করে আমরা টোটাল উপজেলায় প্রায় 180 জনকে দিচ্ছি, এবং ওই শুধুমাত্র ওই আশ্রয়ণ প্রকল্পেই আমরা 20 জন ছেলে মেয়েকে উপবৃত্তি দিচ্ছি যারা স্কুলে পড়ালেখা করে থাকে, এবং ওখানে 59টা পরিবারের মধ্যে যারা বয়স্ক ভাতা পাওয়ার উপযুক্ত হয়েছে এরকম আমরা প্রায় 20 জনকে বয়স্ক ভাতা দিচ্ছি। 5 জন ব্যক্তিকে আমরা প্রতিবন্ধী ভাতা দিয়ে থাকি। তো আমাদের সকল কার্যক্রমই চলমান। আপনারা দুটি আবাসনের কথা বলেছেন, আমি যেহেতু এখানে নতুন যোগদান করেছি, আমি পরিদর্শন শেষে আমি আপনারা যে বিষয়গুলো বললেন আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব। সমস্যা সমাধানের পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি আবাসন বাসিন্দাদের। মোজাম্মেল হোসেন, গ্রিন টিভি, নিউজ ডেস্ক। এখন এ পর্যন্তই। গ্রিন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।